সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আমরা অনেকেই পড়েছি তাই না? কিন্তু এর আসল মানেটা কি তা নিয়ে কিন্তু প্রায়ই একটা ধোঁয়াশা থেকে যায়। আচ্ছা চলুন আজের ভেতরের রহস্যটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমরা এই জীবনে যা কিছু তৈরি করি, যা কিছু বানাই, আমরা চলে যাওয়ার পর সেগুলোর কি হবে? এই যে একটা চিন্তা, একটা ভয়, ঠিক এই গভীর অনুভূতিটাই কিন্তু রবীন্দ্রনাথ তার কবিতায় ধরেছেন। হ্যাঁ, এটা শুধু একটা কবিতা না, বলা যেতে পারে ওই বড় প্রশ্নটারই একটা শৈল্পিক উত্তর। আর রবীন্দ্রনাথ এই ভয়টা বা এই প্রশ্নটা আমাদের সামনে এনেছেন জানেন কিভাবে? এক নিঃসঙ্গ কৃষকের একটা গল্পের মধ্যে দিয়ে। তো এই কবিতাটা বোঝার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এটা একটা রূপক কবিতা। মানে এখানে যা যা পড়বেন বা দেখবেন তার কোনোটাই আসলে আক্ষরিক অর্থে সত্যি না। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা অন্য গভীর মানে লুকিয়ে আছে, অনেকটা কোড ল্যাঙ্গুয়েজের মতো। তো চলুন আগে দেখা যাক গল্পটা আসলে কি, মানে বাইরের দিক থেকে দেখতে কবিতাটা কি বলছে, কারণ এই দৃশ্যটাই পুরো মুডটা সেট করে দেয়। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন। আকাশ কালো করে মেঘ ঢেকে উঠছে, চারিদিকে ঘন বর্ষা, আর তার মধ্যে নদীর তীরে একজন কৃষক একেবারে একা। বুঝতেই পারছেন, পরিবেশটা কিন্তু একদমই ভালো না, একটা বিপদের গন্ধ আছে। আর ওই কৃষক দাঁড়িয়ে আছে তার ছোট্ট একটা ক্ষেতে। এই ছোট ক্ষেত আসলে আমাদের এই ছোট্ট জীবনটার মতো। আর তার চারপাশে কি? উত্তাল নদীর বাঁকা জল। এই জলটা হলো সময়, সেই সময় যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, আর জীবনের নানা বাধা বিপত্তি। কিন্তু এখানেই আসল ব্যাপারটা, এত ঝড় জল, এত বিপদের মধ্যেও কৃষক কিন্তু তার সারা জীবনের ফসল, তার সোনার ধান কেটে এক জায়গায় জড়ো করেছে। তার জীবনের সেরা কাজটা কিন্তু সে শেষ করেছে। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা গল্পটা দেখলাম, এবার আসুন আসল কাজটা করি, মানে এই কোডটা ভাঙা যাক। চলুন দেখি, এই কৃষক, ধান, নদী, এগুলো আসলে কিসের প্রতীক? এই দেখুন, কৃষক সে আসলে শিল্পী বা স্রষ্টা, ধরুন স্বয়ং রবীন্দ্রনাথ। আর তার যে সোনার ধান, ওটা হলো তার শিল্পকর্ম, তার সৃষ্টি। নদীটা হলো বয়ে চলার সময় বা কালস্রোত। আর ওই যে মাঝি আসছে সোনার তরী নিয়ে, সে হলো মহাকাল, যে ঠিক করে কোনো জিনিসটা সময়ের সাথে টিকে থাকবে আর কোনটা হারিয়ে যাবে। আর সোনার তরী, ওটাই হলো সেই শিল্প যা অমরত্ব লাভ করে। তো ঝড় আরও বাড়ছে, আর কৃষকের মনে ভয়, তার সারা জীবনের ফসল যদি এই জলে ভেসে যায়। ঠিক তখনই সে দেখে একটা নৌকা আসছে। তার একমাত্র ভরসা এখন ওই নৌকাটা। কৃষক তখন মরিয়া হয়ে ওই মাঝিকে ডাকতে থাকে। তার একটাই অনুরোধ, আমার এই সোনার ফসলটুকু ওপারে নিয়ে যাও, মানে আমার সৃষ্টিকে তুমি বাঁচাও। আর মাঝি তাতে রাজিও হয়। সে কৃষকের সব সোনার ধান নৌকায় তুলে নেয়। নৌকাটা একদম ভরে যায়, কানায় কানায় পূর্ণ। শিল্পীর সারা জীবনের কাজ। তখন মনে হয়, যাক, সবকিছু তাহলে বেঁচে গেল। কিন্তু ঠিক তখনই আসে কবিতার সবচেয়ে বড় ধাক্কাটা। সব ফসল নৌকায় তুলে নেওয়ার পর মাঝি কৃষককে বলে, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে নৌকায় আর জায়গা নেই, সেটা আমারই সোনার ধানে ভরে গেছে। তো এর মানেটা কি দাঁড়ালো? এই যে এত কষ্ট করে ফসল বাঁচানো হলো, কিন্তু যে ফসল ফলালো তারই জায়গা হলো না কেন? এখানেই কিন্তু কবিতার আসল বার্তাটা লুকিয়ে আছে। ব্যাপারটা খুব সহজ আর একই সাথে খুব গভীর। দেখুন, মহাকালের নৌকায় জায়গা পেল কোনটা? সোনার ধান, অর্থাৎ শিল্পকর্ম। আর পেছনে পড়ে রইল কে? কৃষক, মানে স্বয়ং শিল্পী। সময়ে শিল্পকে গ্রহণ করে, শিল্পীকে নয়। শেষ পর্যন্ত মেসেজটা তাহলে কি? এটা একদিকে যেমন শিল্পের জয়গান, যে শিল্প অমর, শিল্পীর চেয়েও বড়, আবার অন্যদিকে এটা মানুষের হেরে যাওয়ার গল্প। আমাদের কাজগুলো হয়তো পৃথিবীতে থেকে যায়, কিন্তু আমরা থাকি না। ভাবছেন এত পুরনো একটা কবিতা নিয়ে এত কথা কেন? কারণ এটা শুধু শিল্পীদের কথা বলে না, এটা আমাদের সবার কথা বলে। আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু তৈরি করি, আর মনে মনে চাই সেটা যেন টিকে থাকে। এই কবিতাটা সেই চিরন্তন আকাঙ্ক্ষা আর তার করুণ পরিণতির কথা বলে। তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানেই আবার ফিরে আসি। ভাবুন তো, যদি আপনার সৃষ্টি, আপনার কাজ চিরকালের জন্য পৃথিবীতে থেকে যায়, কিন্তু আপনি না থাকেন, তাহলে কি সেটাই যথেষ্ট?